এরপরে আমরা 5 নম্বর অঙ্কটিতে চলে যাই। দেখেন আমরা 5 নম্বর অঙ্কটি ভালো করে পড়ব। 5 নম্বর অঙ্কে লেখা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। মানে কি আসলে? এখানে লেখা আছে কোনো বৃহত্তম সংখ্যা, আবার এখানে লেখা আছে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। মানে কি, এই যে একটা বৃহত্তম সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করার পরে প্রত্যেকবার যেন 4 অবশিষ্ট আমাদের থাকে। 4 অবশিষ্ট না থাকলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর আমরা খুঁজে পাবো না। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের জন্য আমি বলে রাখতেছি, সেটা হলো যদি কোনো সময় বৃহত্তম সংখ্যা দেখেন তাহলে আপনি মনে করবেন এটাকে গসাগু করতে বলেছে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকে তাহলে মনে করবেন আপনাকে লসাগু করতে বলেছে। এটা বেসিক ধারণা। যেহেতু বৃহত্তম সংখ্যা আছে তাহলে আমরা এটা গসাগু করব। গসাগু করব ঠিক আছে, কিন্তু আমাদের 4 অবশিষ্ট থাকতে হবে। আচ্ছা একবার লক্ষ্য করেন তো, 100 এবং 184 দুটোটাই তো জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে তো যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের 4 অবশিষ্ট থাকবে না, কারণ ভাগ করার পরে ভাগশেষ 0 চলে আসবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 0 চলে আসলে তো অঙ্ক হবে না, আমাদের 4 অবশিষ্ট থাকতে হবে। সেজন্য এই বৃহত্তম সংখ্যাটার দিকে লক্ষ্য করবেন। বৃহত্তম সংখ্যা মানে গসাগু। গসাগুর নিয়মটা কি আমরা বেসিক ক্লাসটা দেখব গসাগুর নিয়মের জন্য। দেখেন আমি এখানে বেসিক ক্লাসে দিয়েছিলাম মৌলিক গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টা হবে গসাগু, আর মৌলিক গুণনীয়কের ভিতরে সবচেয়ে ছোটটা হবে লসাগু। ঠিক আছে, এখন আমরা এটাকে অনেকভাবে করতে পারি। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও গসাগু নির্ণয় করতে পারবো, নর্মাল প্রক্রিয়ার মাধ্যমেও গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দোনোটাই দেখাবো। চলেন আমরা শুরু করি। যেহেতু আমাদের অঙ্কে বলা আছে ভাগশেষ 4 থাকবে, তাহলে 4টাকে আমরা বিয়োগ করব। 4টা আমরা বিয়োগ করে অঙ্কটা করব, দেখি আমাদের ভাগশেষ 4 থাকে কিনা। আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি, বলা আছে 4 ভাগশেষ থাকবে। অঙ্কে বলা আছে 4 ভাগশেষ থাকবে, তাহলে 4 বিয়োগ করে দেখব যে মূল অঙ্ক থেকে, মূল সংখ্যা থেকে 4 বিয়োগ করে দেখব। দেখেন আমরা 100 থেকে 4 বিয়োগ করব। মূল অঙ্ক আমি লিখে রেখেছি, 4 বিয়োগ করলে কত পাওয়া যায়? 96 পাওয়া যায়। এরপরে দেখেন 184 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে? সরি, হ্যাঁ 180 পাওয়া যাবে। এখন যেইটা পাওয়া গেল সেটাকে আমরা মৌলিক গুণনীয়ক করব। মৌলিক গুণনীয়ক করব, দেখেন কিভাবে করব। এটা হলো প্রাথমিক ধাপ, প্রথম ধাপ। এটা হলো প্রথম ধাপ, বা এটাকে আমরা অনেক নিয়মে করতে পারি। প্রথম ধাপ দেখেন, তাহলে যেটা বিয়োগ করার পরে পাইলাম কত? 96। 96 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা ভাগ করব। 96 যেহেতু জোড় সংখ্যা আছে, মানে একক স্থানীয় অঙ্কে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করব। 96কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 48। এরপরে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, জোড় সংখ্যা আছে। 48কে 2 দিয়ে ভাগ করলে 24। এরপরে আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে, 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12। এরপরে দেখেন আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 6। এরপরে দেখেন আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 3। এখন দেখেন আমরা 96কে এই সংখ্যা দিয়ে ভাগ করতে পেরেছি, এরপরে আর ভাগ যায় না। এরপরে দেখেন পরেরটা, দেখেন 180কে আমরা আবার ভাগ করব 2 দিয়ে, যেহেতু একক স্থানীয় অঙ্ক শূন্য থাকলেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে 180কে ভাগ করি, 2 18-এর ভিতরে যায় 9 বার, আর 0 2 0 0 দিয়ে দিলাম। এরপরে দেখেন আবার কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। 2 90-এর ভিতরে যায় 45 বার। এরপরে দেখেন 2 দিয়ে কি আর ভাগ করা যাবে? 2 দিয়ে আর ভাগ করা যাবে না, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি? কোনো সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা 5 আর 4 9 যোগ করেন, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে 45কে ভাগ করলে আসে 3 15 45। এরপরে দেখেন 3 দিয়ে কি 15কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে। কোনো সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখেন 15 6 যোগ করেন, 6কে 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 3 3 15 যায় 5 বার। এখন দেখেন আর কি ভাগ করা যায়? যায় না। তাহলে নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল আমাদের
মৌলিক গুণনীয়কগুলো বের করা। আচ্ছা, 96কে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম। দেখেন তাহলে আমরা এই সংখ্যাগুলো লিখে নিলাম। 96 সমান সমান 1 2 3 4 5টা 2 আর হলো একটা 3। তাহলে এটা কমা কমা দিয়ে লিখতে পারি, না হলে আমাদের এলোমেলো হয়ে যাবে। এই সংখ্যাগুলো দিয়ে 96কে ভাগ করা যায়। তাহলে 180 সমান সমান কী হবে? 180 সমান সমান 1 2 2টা 2, এরপরে 2টা 3, এরপরে একটা 5। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা গেছে। এখন আমাদের নিয়মটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হলে এই দুইটা মানে এই যেগুলো আমরা ভাগ করে পেলাম এগুলোর ভিতরে সাধারণ যে কমন যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে আলাদা করব। আচ্ছা দেখেন তো, এখানে 1 2 এটা দিয়েই পরীক্ষা করলাম, 1 2, এখানেও 2 বার আছে 2, তাহলে আমরা কি করব? 2 নিব, 2 বার গুণফল আকারে লিখব। এরপরে কি আর কোনো 2 আছে? যেহেতু 2 নেই তার মানে আমাদের 2 এর দরকার নেই। এরপরে দেখেন 3 এখানে একবার আছে, এখানে 3 আছে 2 বার, তার মানে একবার আছে, আমরা একবার নিব। এরপরে দেখেন 3 এখানে আর নাই, আর নিব না। কমনগুলো নিতে বলেছে, মানে আমাদের সংজ্ঞায় বলা আছে কমনগুলো নিব, কমনগুলো নিলাম। এরপরে দেখেন 5 কি আর আছে? নাই, তার মানে আমরা নিব না। এখন এই কমনগুলোর গুণফলই হবে আপনাদের ওই কাঙ্ক্ষিত উত্তর। 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আচ্ছা, এই হলো আমাদের 12 যেহেতু আমরা পেয়ে গেলাম, এই 12টাই হবে আমাদের গসাগু, অথবা এই 12টাই হবে আমাদের অঙ্কের উত্তর। ওই 12টাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা। এই যে 12টা যে পাইলাম, এই 12টাই হবে আমাদের বৃহত্তম সংখ্যা। বুঝেছেন? এখন আপনি দেখেন 12কে, এখন আপনি লক্ষ্য করেন 100কে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের 8 12 96। দেখেন এরপরে 12 যেহেতু আমরা পেলাম, উত্তর 12। উত্তর কত? 12। এরপরে দেখেন 12কে আমরা কি করলাম, এই যে আমাদের এই 12 যে পাইলাম, 12 দিয়ে 96কে, 12 দিয়ে 100কে ভাগ করলে আমাদের 4 থাকবে কিনা আমরা সেটা পরীক্ষা করব। আচ্ছা, 100কে যদি 12 দিয়ে ভাগ করেন, 112 ভিতরে যায় কয়বার? 8 বার। 96 না? 8 12 96। এখন দেখেন 4 অবশিষ্ট থাকতেছে কিনা? অবশ্যই থাকতেছে, তার মানে আমাদের 4 অবশিষ্ট আমরা পাইলাম। এরপরে দেখেন 184কে আমরা 12 দিয়ে ভাগ করব, আমরা কিন্তু 4 অবশিষ্ট পাইলাম। এরপরে দেখেন আমাদের মজার জিনিসটা দেখেন, এরপরে আমরা 184কে আমরা 12 দিয়ে ভাগ করব। আচ্ছা, 12 দিয়ে 184কে ভাগ করতে গেলে আমরা প্রথমে 12 এর চেয়ে বড় সংখ্যাটা নিব ভাগ করার জন্য। 12 এর চেয়ে বড় সংখ্যা হলো 18, 12 18-র ভিতরে যায় একবার, তাহলে 12কে 12। এরপরে বিয়োগ করে আমরা 6 পাই। 6 তো 12-র চেয়ে ছোট, সেহেতু এটা বড় বানাইতে হবে ভাগ করার জন্য। 4 বিয়োগফল 4 নামাইলাম। এখন দেখেন 12 64-র ভিতরে কি যায়? হ্যাঁ যায়। 5 12 60, 5 বার যায় 60, 5 12 60। এখন দেখেন 4 কি অবশিষ্ট থাকে? যেহেতু 4 অবশিষ্ট থাকে, এখানেও 4 অবশিষ্ট থাকে, এখানেও 4 অবশিষ্ট থাকে, তার মানে আমাদের 12। আমি তো প্রথমেই বলেছি যে আমরা ভাগ করার পরে যদি 4 অবশিষ্ট থাকে তাহলে আমাদের সেটা হবে উত্তর। এভাবেই আপনি করবেন। দ্বিতীয় ধাপ আর একটা নিয়মে আমরা শিখব, সেটা হলো দ্বিতীয় ধাপে ওই নিয়মটা সেম, যে মূল সংখ্যা থেকে 4 বিয়োগ করব, তাহলে আমাদের 96 পাওয়া যাবে। 184 থেকে 4 বিয়োগ করব, 180 থাকবে। এই দুইটাকে আমরা ভাগ করব। ভাগ করার আমরা ভাগ পদ্ধতিতে এটা করব, আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। ভাগ পদ্ধতি গসাগু করার নিয়মটা কি? দুইটা সংখ্যা নিতে হবে মাঝারি সাইজের, একটা ছোট একটা বড়, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি 96 দিয়ে 180কে ভাগ করি। আচ্ছা, 96 দিয়ে যদি আমরা 180কে ভাগ করি, এটা কি আমাদের ভাগ করা যাবে? 96 দিয়ে 180কে ভাগ করতে একবার যাবে 96। এরপরে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের 84 থাকবে। আচ্ছা, আমাদের পরের নিয়মটা কি? প্রথম যদি ভাগ করার পরে ভাগশেষ থাকে সেটাকে আমরা কি ধরবো? এই ভাগশেষটাকে আমরা ভাজক ধরবো, ভাগশেষটাকে ভাজক ধরবো, আর প্রথম অংশের যেটাকে আমরা ভাজক ধরেছিলাম সেটাকে আমরা ভাজ্য ধরবো। এটাই তো নিয়ম ছিল নাকি? ভাগশেষটাকে আমরা ভাজক, আর যেটা দিয়ে আমরা প্রথম ভাগ করেছিলাম সেটাকে ভাজ্য ধরবো। এখন এই ভাজক দিয়ে এটাকে, এই যে এটা দিয়ে যেহেতু নতুন ভাজক পেলাম, এটা দিয়ে এটাকে ভাগ করি। 84 96-র ভিতরে একবার যায়, তাহলে 84 1 84,
এরপরে দেখেন কি ভাগশেষ থাকে, অবশ্যই ভাগশেষ থাকে 12। আচ্ছা, ভাগশেষ থাকলে সেটাকে আমরা ওই নিয়মে কি করব, আবার এটাকে নতুন ভাজক ধরব, এরপরে আবার 84কে ভাগ করব। এখন দেখেন 84 12-র ভিতরে 7 বার, 12 84-র ভিতরে 7 বার যায় 84। এখন দেখেন আমাদের শূন্য হইল কি না। আমরা ওই ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে গেলে আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের শূন্য না আসবে। শূন্য আসলে আমরা থেমে যাব, যেই ভাগে আমাদের শূন্য আসবে সেই ভাগের ভাজকটি হবে আমাদের গসাগু অথবা উত্তর। যেহেতু আমাদের এই 12 চলে আসছে, 12টা শেষ, শূন্যে শূন্য আসছে এই এই ভাগের মধ্যে, সেই ভাগের 12 উত্তর আমাদের ওই 12 যেটা আমরা পাইলাম, ওই 12টা আমাদের গসাগু, 12টা হবে আমাদের উত্তর। উত্তর আমাদের 12। বুঝতে পেরেছেন? এরপরে এটাই সহজ। 6 নম্বর, এরপর দেখেন 6 নম্বরটা আপনারা করবেন। 6 নম্বরটা 5 নম্বরের নিয়ম অনুযায়ী করবেন। 5 যেভাবে আমি করিয়ে দিয়েছি সেমভাবে ওই 6 নম্বরটা করবেন। এটা আপনাদের কাছে আমি মানে আপনাদেরকে যেহেতু এতক্ষণ আমি বুঝাইছি, সেক্ষেত্রে আপনারা এটা করবেন নিজেরা। 5 নম্বরটা দেখে দেখে করবেন। এরপরে আমরা 7 নম্বর করব। 7 নম্বর যেহেতু আমি একটা 7 নম্বর একটা বুঝিয়ে দিব, পরেরটা 8 নম্বর আপনারা করবেন, কারণ 7 আর 8 একই অঙ্ক। দেখেন 7 নম্বর অঙ্কটা কি আছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। আমি প্রথমেই বলেছিলাম বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু বের করতে হবে, গসাগু হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি থাকে, এটা হলো একটা বেসিক নিয়ম, ট্রিক্স, অঙ্কের ট্রিক্স আছে কিছু কিছু। আপনি যখন অঙ্ক করতে 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 অনেক পর্যায়ে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন ক্ষুদ্রতম যেহেতু আমাদের আছে, তার মানে আমাদের আর কোনো চিন্তা নাই, এটা আমাদের লসাগু করতে হবে। এই সংখ্যাগুলোকে লসাগু করব। আমরা বৃহত্তম সংখ্যা যে ছিল তখন আমরা ভাগশেষটা বিয়োগ করেছি, কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে আমরা সরাসরি লসাগুতে চলে যাব। লসাগু করার আমরা এই অঙ্কটা দুইটা পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতিটা হলো আমরা সবগুলোর মৌলিক গুণনীয়কগুলো বের করব। যেহেতু আমি সুবিধার্থে লিখে রেখেছি, যেহেতু ক্ষুদ্রতম আছে সেহেতু আছে, আমরা লসাগু করব। এখন লসাগু করব, প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা করে গুণনীয়ক প্রথমে বের করব। দেখেন 7 নম্বরে কি আছে, 8। 8-এর আমরা গুণনীয়ক বের করব। তাহলে আমরা এখানে 8-এর গুণনীয়ক যদি বের করি তাহলে 8 লিখব। 8-এর আপনি মৌলিক গুণনীয়ক বের করেন, এটা তো জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। এরপরে কি আছে, 8 আছে। এরপরে আমাদের কি আছে, 12। 12কে আমরা 12-র মৌলিক গুণনীয়ক বের করব। 12 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে কি হয় 6, আবার 2 দিয়ে যাবে 3, এরপরে আর যাবে না। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের 18 আছে। 18কে আবার মৌলিক গুণনীয়ক বের করব আলাদা আলাদা করে। 2 দিয়ে যাবে 9, 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, এরপরে আর যাবে না। এরপরে কি আছে আমাদের 24, ওই 24, আবার 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, এরপরে আমাদের যাবে না। এখন তাহলে আমরা কি করব, ওই আগের ওই নিয়মই করব। কি কি পেলাম, 8কে আমরা ভাগ করার পরে পেলাম 2, 2, 2, কমা কমা দিয়ে লিখবেন। এরপরে 12কে ভাগ করার পরে কি কি পেলেন, 2, 2, 3, কমা কমা দিয়ে লিখবেন। এরপরে দেখেন 18কে ভাগ করার পরে কি পেলাম, 2, 3, 3। এরপরে 24কে ভাগ করার পরে কি পেলাম, 2, 2, 2, এরপরে 3। এখন আমরা তো এগুলো ভাগ করে পেলাম, 8কে ভাগ করার পরে এগুলো পেলাম, এগুলো পেলাম, এগুলো পেলাম। এখন আমাদের কাজটা কি, যেহেতু আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে, লসাগুর সিস্টেমটা হলো এই যে যেই সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর এই যে মৌলিক গুণনীয়কগুলো সবচেয়ে বেশি যেটার ভিতরে আছে সেটা আমরা লিখব। লেখার পরে ওই বেশিটাকে বেশিগুলো আবার অন্যগুলোর বেশিগুলো দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে দেখেন 2 আছে মৌলিক গুণনীয়ক, 2 সবগুলোর ভিতরে আছে, কিন্তু 2 সবচেয়ে বেশি আছে কোথায়, 2 24-এর ভিতরে বেশি আছে, 8-এর ভিতরে বেশি আছে। তার মানে অতএব 2 বেশি আছে কয়বার, 3 বার আছে, 3 বার আমরা লিখব। এরপরে দেখেন 3 এখানে নাই, এখানে 1 বার আছে, এখানে 2 বার আছে, এখানে 1 বার আছে। তার মানে বেশি বার আছে কোথায়, এই 18-এর ভিতরে আছে, তাহলে বেশি বার এটা লিখব।
এরপরে আর যেহেতু নাই, কম বার থাকলে আমরা নিব না, আমরা বেশি বার যেখানে আছে সেটা নিব, বেশিগুলো নিব, নিয়ে এগুলো গুণফল করব। আচ্ছা এখন দেখেন তো গুণ কি করা যায়। 3 3 আর 9, 9 দ্বিগুণে কত 18, 18 দ্বিগুণে 36, 36 দ্বিগুণে 72। আমরা এই গুণফল 72 পেয়ে গেলাম। এই গুণফল তো 72 পেলাম। এখন যদি 72 পাই, আমাদের ভাগশেষ কি 5 থাকে? দেখেন তো এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 5 থাকবে। আচ্ছা 5 কি আমাদের অবশিষ্ট থাকে? আমাদের 5 কিন্তু অবশিষ্ট থাকে না, আমাদের 72 চলে আসে, তার মানে আমাদের 72 আসলে তো 5 থাকে না। এখন ভাগশেষ যদি না থাকে তাহলে আমাদের 5 যোগ করে দিয়ে 77 বানাইতে হবে। এই যে 77 বানাইলাম, এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যা। যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমার অঙ্কে চাইছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই কোণের জায়গায় আপনার হবে 77 হবে। 77 যদি লিখি তাহলে আপনার এই 5 অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে। আর যদি 77 5 যদি আমি যোগ না করি তাহলে কিন্তু আমাদের ভাগশেষ থাকে না। আর যেহেতু আমাদের প্রত্যেকবার ভাগশেষ থাকতে হবে, তার মানে আমাদের এই 5 যোগ করে দিতে হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা বৃহত্তম সংখ্যার সাথে 5 বিয়োগ করি এবং ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করি? এটা ক্লিয়ার কনসেপ্টটা পেয়েছেন? এরপরে আপনারা 8 নম্বর অঙ্কটা করবেন। এইটা যেহেতু আমি করাই দিছি, 8 নম্বর অঙ্কটা আপনারা করবেন। এখন আরেকটা পদ্ধতিতে আমি শিখাবো। আরেকটা পদ্ধতির কথা বলেছিলাম, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আমরা এটা এইভাবে শিখেছি। আমরা দ্বিতীয় ধাপে শিখবো হলো সংখ্যাগুলোকে, এই যে আপনার অঙ্কের ভিতরে যে সংখ্যা আছে 8 12 18 24, এই সংখ্যাগুলোকে আমরা একসাথে লিখব, কমা কমা দিয়ে লিখব, এরপরে ভাগ করব। দেখেন 8 12 18 24কে আমরা এক সারিতে লিখেছি, সারিবদ্ধভাবে কমা কমা দিয়ে লিখে আমরা ভাগ করব। এটাও একটা পদ্ধতি লসাগু করার ক্ষেত্রে। গসাগু করার ক্ষেত্রেও এই পদ্ধতিটাও আপনি ব্যবহার করতে পারবেন, এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারবেন। দেখেন একই পদ্ধতিতে আমরা শিখে রাখলাম, গসাগুটাও শিখলাম, লসাগুটাও শিখলাম, এই একই পদ্ধতিতে আমরা লসাগুটাও শিখব। তাহলে আমরা এমন একটা মৌলিক সংখ্যা বের করি যেটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়। সেটা 2 4 6 9 12। বুঝতে পেরেছেন? 2 দিয়ে আমরা সবগুলোকে ভাগ করলাম। এরপরে দেখেন আবার 2 দিয়ে কি ভাগ করা যাবে? অবশ্যই যাবে। 4কে 2 দিয়ে 2, 6কে 2 দিয়ে 3, 9কে যায় না, 12কে 2 দিয়ে 6। এরপরে কি আর 2 দিয়ে ভাগ করা যাবে? এরপরে দেখেন আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 1, 3-এর ভিতরে যায় না, 9-এর ভিতরে যায় না, 6-এর ভিতরে যায়। এরপরে কি আর 2 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায় না। 3 দিয়ে যাবে, 3 দিয়ে 1-এর ভিতরে যায় না, 3-এর ভিতরে যায় একবার, 9-এর ভিতরে যায় 3 বার, 3-এর ভিতরে যায় একবার। এবার বুঝতে পারলেন মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি। এখন কি করব? লসাগু করার সহজ নিয়মটা হলো যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলাম সেই সংখ্যাগুলো আমি গুণ আকারে এখানে লিখব। 2 পাইলাম, 1 2 3, তাহলে লিখে রাখবো 3, সবগুলোকে গুণ আকারে লিখব। 3 পাইলাম কয়বার? একবার। আবার 3 পাইলাম কয়বার? একবার। 1 1 1 আছে, এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ হলো 1 দিয়ে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো পাইলাম এই সংখ্যাগুলোকে ভাগ করার পরে। তাহলে এখন আমরা এগুলো গুণ করে দেখি কি হয়। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে কত? 72 হয়। আচ্ছা আমাদের 72 যদি হয় তাহলে কি আমাদের ভাগশেষ কি 5 থাকবে? আপনার মনে হয় কি? 72 হলে তো আমাদের ভাগশেষ থাকবে না, কারণ 72 হলে তো আমাদের রেজাল্ট মিলে গেল, ভাগশেষ তো আর থাকলো না। আমাদের অঙ্কে শর্ত দিয়েছে কি যে ভাগশেষ 5 থাকতে হবে। মানে ওই ক্ষুদ্রতম সংখ্যাটাকে দিয়ে যখন ভাগ করব, ক্ষুদ্রতম সংখ্যাকে মানে ওই সংখ্যাকে যখন এইগুলো দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যেন আমার ওই 5 থাকে। আচ্ছা এখানে তো 5 অবশিষ্ট থাকতেছে না, তাহলে আমি অবশ্যই 5 থাকার জন্য যোগ করে দিতে পারি। যোগ করলে আমার 77 চলে আসবে। এখন দেখেন এই জায়গায় 77 আছে, এই পদ্ধতিতে করলেও এই 77 চলে আসে, এই পদ্ধতিতে করলেও এই 77 আসবে। এখন এই 77 সংখ্যাটিকে আপনি এই সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। ভাগ করলে তাহলে আপনার এই 5 অবশিষ্ট থাকবে। 8 দিয়ে 77কে ভাগ করেন,
তাও আপনার 5 অবশিষ্ট থাকবে, 12 দিয়ে 77কে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে। এখন আপনাদের মনে আরেকটা গভীর প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো বললেন যে এই সংখ্যাগুলোকে ভাগ করার পরে আপনার 77 আসলো, এখন সেটা কিভাবে ভাগ করবো? আচ্ছা 8 এই 77 ভিতরে ভাগ করেন, 8 নং 72, এই 72, তাহলে আমার 5 অবশিষ্ট থাকলো। আবার 12 দিয়ে 77কে ভাগ করেন, 6 12, 3 4 48, 5 60, 6 12 72, 6 দিয়ে 12 দিয়ে 72কে ভাগ করলে 6 আসে, এরপরে 5 অবশিষ্ট থাকে। তার মানে আপনি সবগুলো দিয়ে ভাগ করার পরে দেখবেন 5 অবশিষ্ট থাকবে। এটাই হলো আমাদের আপনাদের উত্তর। নির্ণয় উত্তর, নির্ণয় সংখ্যাটি কি? নির্ণয় উত্তর 77, অথবা আপনি লিখতে পারেন নির্ণয় সংখ্যাটি 77। এটাই হলো আপনার আজকের অঙ্ক। বুঝতে পেরেছেন? অঙ্কগুলো সুন্দর করে আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং বারবার করে দরকার পড়লে স্টপ করে করে পিছনে ব্যাক করে করে দেখবেন। এরপরে আপনারা এই যে 8 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা করবেন, সেম পদ্ধতিতে 8 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা করবেন। ঠিক আছে?